হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি এম হাসানুল্লাহ জিবি একাডেমি। আজকে আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায়টি শুরু করব। এটি আজকে প্রথম ক্লাস। এটি ধারাবাহিকভাবে মোট 5টি ক্লাস হবে। এই 5টি ক্লাস তোমরা ধারাবাহিকভাবে সবগুলো দেখলে আশা করি এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। আজকের আলোচ্য বিষয় হলো বিশ্বগ্রাম ধারণা, বিশ্বগ্রামের আবশ্যকীয় উপাদান এবং বিশ্বগ্রামের প্রভাব বিস্তারকারী উপাদান। এই 3টি উপাদান নিয়ে আজকে আমার আলোচনার বিষয়। তাহলে আমরা শুরু করছি আইসিটি ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশ পার্সপেক্টিভ। ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশ পার্সপেক্টিভ। বাংলায় বলি আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তাহলে আমাকে প্রথমে আলোচনা করতে হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে। তাহলে আমরা এই অংশটা সম্পর্কে ধারণা অর্জন করতে পারব। প্রথমে আসি তথ্য। আমরা জানি তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকের আলোচ্য বিষয় হলো বিশ্বগ্রামে, আর বিশ্বগ্রামের মূল উপাদান হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের মাধ্যমে আমরা বিশ্বগ্রামের সুবিধাগুলো পেয়েছি, বিশ্বগ্রাম ধারণাটি গড়ে উঠেছে। তাই আমাকে প্রথমেই জানতে হয় তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্পর্কে। প্রথমে আমরা ধারণা নেব তথ্য সম্পর্কে। তথ্যকে আমরা ইংরেজিতে বলি ইনফরমেশন। ইনফরমেশনটা একটা গোছানো রূপ যা আমি বুঝতে পারি, আর ইনফরমেশনটা আসলো ডেটা থেকে। ডেটা হচ্ছে ডেটামের বহুবচন, ডেটাম। ডেটামের বহুবচন হলো ডেটা। তাহলে ডেটাটা কি? ডেটাটা হচ্ছে র ফ্যাক্ট, অর্থাৎ এটা হচ্ছে কাঁচা উপাদান। ডেটা হচ্ছে ক্ষুদ্রতম অংশ সাধারণ অর্থে, যা দিয়ে একটি তথ্য গড়ে ওঠে। তাহলে ক্ষুদ্রতম অংশটা কি হতে পারে? ক্ষুদ্রতম অংশটা হতে পারে ক্ষুদ্রতম অংশটা হতে পারে হ্যাশ, ক্ষুদ্রতম অংশটা হতে পারে কোনো ছবি, ইমেজ, গ্রাফিক্স, যে কোনো ধরনের ভিডিও হতে পারে। এগুলোকে আমরা বলি ডেটা, অর্থাৎ তথ্যের ক্ষুদ্রতম একককে আমরা বলি ডেটা। আর ডেটাকে নিয়ে গড়ে ওঠে ইনফরমেশন বা তথ্য। তাহলে ইনফরমেশন কাকে বলে? ইনফরমেশন হচ্ছে ডেটার পরিপূর্ণ রূপ বা গোছানো রূপ, যা দ্বারা আমরা কিছু বুঝতে পারি, সেটাই হচ্ছে ইনফরমেশন। তাহলে ইনফরমেশন জিনিসটা কি দিয়ে গড়ে উঠছে? ইনফরমেশন জিনিসটা গড়ে উঠছে ডেটার মাধ্যমে। ডেটা ছাড়া ইনফরমেশন হতে পারে না। তাহলে আমরা আমাদের এখানে মূল বিষয়টি হচ্ছে ডেটা। তাহলে ডেটা দ্বারা আমরা কি বুঝলাম? তথ্যের ক্ষুদ্রতম অংশকে ডেটা বলি। এই ডেটাকে আমরা 3টি ভাগে ভাগ করি। একটি হচ্ছে নিউমেরিক, আরেকটি হচ্ছে নন নিউমেরিক, আরেকটি হচ্ছে বুলিয় বা বুলিয়ান ডেটা। তো নিউমেরিক ডেটাটা কি? নিউমেরিক হচ্ছে নাম্বার সর্বস্ব বিষয়। যেমন আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি, অক্টাল, হেক্সা, এগুলো প্রত্যেকটা হচ্ছে নাম্বার, যা দ্বারা আমরা পরিমাণ প্রকাশ করি। সেই ধরনের উপাদানকে আমরা বলি নিউমেরিক ডেটা। আর নন নিউমেরিক হচ্ছে 3টা জিনিসের সমন্বয়। 3টা জিনিস। একটি হচ্ছে ক্যারেক্টার, আর একটা হচ্ছে স্ট্রিং, সর্বশেষটি হচ্ছে অবজেক্ট।
এই তিনটা জিনিসের সমন্বিত রূপ হচ্ছে নন নিউমেরিক, মানে নিউমেরিক ছাড়া। ক্যারেক্টার বলতে আমরা কোনো অক্ষরকে বুঝি, যেমন আমি লিখলাম এটা একটা অক্ষর। ক্যারেক্টার যে কোনো চিহ্ন হতে পারে। আবার মনে করো লিখলাম স্বরেয়, এগুলো হচ্ছে ক্যারেক্টার। আর স্ট্রিংটা এটা একটি ব্যাপক ধারণা। সাধারণ অর্থে আমরা বলি অনেকগুলো ক্যারেক্টার নিয়ে একটা স্ট্রিং হয়। যেমন আমি লিখলাম চিটাগং, বাংলাদেশ, বা এরকম হ্যাশ দিয়ে কোনো একটা জিনিস লিখলাম, হ্যাশ ইনক্লুড। তারপরে আমি দিলাম রনি, রাফি, কাফি, এগুলো সবই হচ্ছে স্ট্রিং। আবার এবার আসি অবজেক্ট। অবজেক্ট সাধারণ অর্থে আমরা অবজেক্ট বলতে বুঝি কোনো প্রোগ্রাম দিয়ে যা তৈরি করা হয়, যা আমার ব্যবহার উপযোগী কোনো কিছু, সেটাকে আমরা সাধারণ অর্থে বলি অবজেক্ট। আর এখানে আমরা অবজেক্ট বলি ইমেজ, অডিও, ভিডিও, গ্রাফিক্স, এই চারোটা জিনিসকে আমরা এক কথায় বলি অবজেক্ট। আর এগুলো দ্বারা সাধারণত টেক্সট গড়ে ওঠে। তাহলে আমরা এখানে নন নিউমেরিকে কি পাচ্ছি? টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, গ্রাফিক্স। টেক্সট বলতে আমরা সাধারণ লেখাকে বুঝি, ইমেজ বলতে কোনো ছবিকে বুঝি, অডিও বলতে কোনো শব্দমালা যা দিয়ে আমরা কিছু বুঝতে পারি সেগুলোকে আমরা বলি অডিও। তারপরে হচ্ছে ভিডিও, যা চলমান কোনো চিত্র, সেটাকে আমরা বলি ভিডিও। আর গ্রাফিক্স হচ্ছে যা অ্যানিমেটেড, অর্থাৎ কোনো প্রোগ্রাম দিয়ে ডিজাইন বিশেষ যা দিয়ে আমরা কোনো একটা জিনিস সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারি। এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি অবজেক্ট, যা কিছু প্রোগ্রাম দ্বারা তৈরি করা হয়। তাহলে নন নিউমেরিকটা বুঝলাম। সর্বশেষটা হচ্ছে বুলিয়ান। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রা এই দুটি ধ্রুবক ব্যবহৃত হয়, একটা হচ্ছে 0 এবং 1, এবং এই দুটো জিনিসকেই আমরা বলি বুলিয়ান ডাটা। অর্থাৎ এটি দ্বারা বোঝায় বিদ্যুতের অনুপস্থিতি, এটা দ্বারা বোঝানো হয় বিদ্যুতের উপস্থিতি। এই জর্জ বুলি প্রবর্তিত বুলিয়ান অ্যালজেব্রার এই দুটি ধারাকে আমরা বলি বুলিয় ডাটা। তাহলে এই ডেটাগুলো দ্বারা যখন কোনো কিছু পরিপূর্ণ রূপ দান করবে, আমি বুঝতে পারবো কিছু, তখন সেটাকে আমরা বলবো তথ্য বা ইনফরমেশন। যেমন মনে করি একটা লেখা হলো বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। আমরা এই শব্দটা বুঝতে পারছি, এটা একটা পরিপূর্ণ রূপ দান করলো। এখানকার প্রত্যেকটা ক্ষুদ্র অংশকে আমরা বলি ডেটা, আর এই পরিপূর্ণ রূপটিকে আমরা বলি ইনফরমেশন। এটা হতে পারে একটা ছবি দ্বারা। মনে করি একটা ছবি অঙ্কন করা হলো, যেখানে একটা কুঁড়ের ঘর আছে, একটা নদীর পানি গড়িয়ে যাচ্ছে, আর একটা পাশে নদীর ধারে একটি কুঁড়ে ঘর আছে, আকাশে পাখিরা উড়ছে, মাছেরা পানিতে সাঁতার কাটছে। তাহলে এই দৃশ্যটা দেখে আমি বুঝতে পারছি এটা একটা গ্রামীণ দৃশ্য, সুতরাং এটি একটি ইনফরমেশন। ইনফরমেশন সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। কেউ আমাকে একটা মিথ্যা কথা বলল, আমি সেটা বুঝতে পারলাম, তাহলে এটা ভুল ইনফরমেশন। আর কেউ আমাকে সত্য কথা বলল, তখন সেটাকে বলি আমরা সঠিক ইনফরমেশন। এবার ছবির ক্ষেত্রে বলি, ছবিটা যদি আমি পরিপূর্ণভাবে বুঝতে পারি তাহলে সেটা ইনফরমেশন, আর যদি সেটা বোঝা না যায় তাহলে এটা ইনফরমেশন হবে না। মনে করি একজন ছোট্ট ছেলে এই গ্রামের দৃশ্যটি অঙ্কন করার সময় পাখিকে এমনভাবে অঙ্কন করেছে মনে হচ্ছে পাখিটা পানিতে সাঁতার কাটছে। এটা তো কখনো সম্ভব না। একইভাবে কুঁড়ের ঘরগুলো সে মেঘের উপর দিয়ে অঙ্কন করলো। হ্যাঁ, সে মনে করেছে এই মেঘটা আসলে মাটি, তাহলে এটা ইনফরমেশন হবে না, যেহেতু সেটা দিয়ে কিছু বোঝা যাচ্ছে না। তাহলে বোঝা গেলেই সেটা ইনফরমেশন। আশা করি আমরা ডেটা এবং ইনফরমেশন বুঝতে পারলাম। সাধারণ অর্থে আমরা কম্পিউটারে যা কিছু থাকে এগুলোকে আমরা এক কথায় বলি ডেটা, সাধারণ অর্থে। আর যখন সেটা গোছানো অবস্থায় থাকে, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আমার প্রয়োজনীয় উপাদান পাঠাই, তখন সেটাকে আমরা বলি ইনফরমেশন। তাহলে আমরা
তথ্য এবং ডেটা এই দুটো জিনিস বুঝলাম। এবার আসি তথ্য প্রযুক্তি। এই তথ্যের উপরে এবার আমরা আলোচনা করব তথ্য প্রযুক্তি। আমরা এখানে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দেখতে পাচ্ছি, প্রথম অংশটি হচ্ছে তথ্য প্রযুক্তি, তারপরের অংশটি হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। তাহলে এখন আলোচনা করছি আমরা তথ্য প্রযুক্তি নিয়ে। তথ্য প্রযুক্তি জিনিসটা কি? প্রথমে আমি প্রযুক্তি নিয়ে আলোচনা করব। টেকনোলজি জিনিসটা কি? আমরা সাধারণ অর্থে বলি বিজ্ঞানের প্রায়োগিক দিককে বলে প্রযুক্তি, যা বিভিন্ন কৌশল বিশেষ, সেটাকে আমরা সাধারণ কথায় বলি প্রযুক্তি। যেমন মনে করি এই কলমটি এবং এই কলমের দাম 5 টাকা, এই কলমের দাম হলো 70 টাকা। তাহলে আমি কি বলতে পারবো এই দুটি কলমের কোয়ালিটি একই? না, এই দুটো কলমের কোয়ালিটি দুই রকমের, কাজও দুই রকমের, উপযোগিতাও দুই রকমের। আবার উপযোগিতা এক রকমেরও হতে পারে। যেমন আমি এটা দিয়েও লিখি, এটা দিয়ে লিখি, এটা লিখি কাগজে, এটা লিখি হোয়াইট বোর্ডে। তাহলে এই উপযোগিতা একই হওয়া সত্ত্বেও একটির দাম বেশি আরেকটির দাম কম। এই একটির দাম বেশি এবং একটির দাম কম হওয়ার মূলে হচ্ছে তার প্রযুক্তি, নির্মাণ কৌশল, যা দ্বারা একটি পণ্য একটি বিশেষ বৈশিষ্ট্য ধারণ করলো। এরকম কোনো নির্মাণ কৌশল দ্বারা কোনো পণ্য যখন বিশেষ বৈশিষ্ট্য ধারণ করে, সেই কৌশলটাকেও আমরা বলি প্রযুক্তি। তাহলে প্রযুক্তিকে আমি অন্যভাবে বলতে পারি, প্রযুক্তি হলো নির্মাণ কৌশল যা দ্বারা কোনো বস্তু একটি বিশেষ বৈশিষ্ট্য ধারণ করে। আমরা এখানে আলোচনা করছি তথ্য প্রযুক্তি নিয়ে। তাহলে তথ্য প্রযুক্তি জিনিসটা কি? তথ্যের প্রযুক্তি, অর্থাৎ তথ্যকে আমি আহরণ করব, উন্নয়ন, বিশ্লেষণ, ব্যবস্থাপনা, স্থানান্তর, সংরক্ষণ, এরকম তথ্য কেন্দ্রিক যে প্রযুক্তিগত কাজ, সেটাকেই আমরা বলি তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি আমাদের দেশে তথ্য যোগাযোগ প্রযুক্তির নীতিমালা প্রণীত হয় 2009 সনে। আমি যেই তথ্য সম্পর্কে ধারণা দিয়েছি সেটা সেখানকারই সংজ্ঞা। অর্থাৎ তথ্য প্রযুক্তি বলতে আমরা বুঝি তথ্যকে আহরণ, ব্যবহার, বিশ্লেষণ, উন্নয়ন, সংরক্ষণ এবং ইলেকট্রনিক ব্যবস্থায় স্থানান্তর, এই সব কিছুকে আমরা বলি তথ্য প্রযুক্তি। তাহলে তথ্য প্রযুক্তি বুঝলাম, এবার আমরা যোগাযোগ প্রযুক্তি যাব। আগে আমরা আলোচনা করি যোগাযোগ জিনিসটা কি। যোগাযোগ বা কমিউনিকেশন। কমিউনিকেশন হচ্ছে দুই ব্যক্তির মধ্যে তথ্য বা ভাবের বিনিময়। যখন দুটি ব্যক্তির মধ্যে তথ্য বা ভাবের বিনিময় হবে তখন সেটাকে আমরা বলি যোগাযোগ। তাহলে যোগাযোগের থাকে দুইটা পক্ষ, একটি হচ্ছে প্রেরক আর একটা হচ্ছে প্রাপক। এবার আসি যোগাযোগ প্রযুক্তি। তাহলে যোগাযোগ প্রযুক্তি জিনিসটা কি? তার সাথে আমি প্রযুক্তি জুড়ে দিলাম। প্রযুক্তি হচ্ছে, প্রযুক্তি যখন আসবে তখন এখানে আমি সরাসরি না বুঝিয়ে বুঝাবো আমার এই তথ্যগুলোকে ডেটা আকারে কোনো একটা মাধ্যম দ্বারা পাঠানো হলো, তখনই সেটা হয়ে গেল যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ ডেটাকে, অর্থাৎ আমরা যা বলি সবই ডেটা। আমার ভয়েস, অডিও, ভিডিও, গ্রাফিক্স, টেক্সট সব কিছুই ডেটা। আমি একটা ইমেল পাঠালে সেটা ডেটা পাঠাচ্ছি। আচ্ছা, এই ডেটাগুলোকে যখন আমি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কোনো মাধ্যম দ্বারা পাঠাবো, সেটাকে আমরা বলি যোগাযোগ পদ্ধতি, ডেটা যোগাযোগ, অর্থাৎ ডেটা কমিউনিকেশন পদ্ধতি। ডেটা কমিউনিকেশন পদ্ধতির বিভিন্ন পদ্ধতিকে আমরা বলি যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন পদ্ধতিকে আমরা বলি যোগাযোগ প্রযুক্তি। যেমন আমরা যোগাযোগ করার জন্য স্কাইপি ব্যবহার করি ভিডিও যোগাযোগের জন্য, আবার আমরা সাধারণ লেখা চিঠি পাঠানোর জন্য ইমেল ব্যবহার করি, আবার টেলিফোন ব্যবহার করি সরাসরি কথা বলার জন্য, আবার টেলিভিশনের মাধ্যমে আমরা একমুখী যোগাযোগ করি, আবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা একটি প্রতিষ্ঠানের সাথে অনেকগুলো লোক একসাথে কথা বলতে পারছি। হ্যাঁ, এগুলো সবগুলোই হলে যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন পদ্ধতিকে আমরা বলি যোগাযোগ প্রযুক্তি। আর শুধু যোগাযোগ হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য বা ভাবের বিনিময়। আর যোগাযোগ
ডেটা কমিউনিকেশন, যেখানে এখানে যোগাযোগ প্রযুক্তির একটা বিবেচ্য বিষয় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ যোগাযোগ পদ্ধতি। তো যোগাযোগ পদ্ধতি বলতে আমরা ডেটা যোগাযোগ পদ্ধতিকে বুঝি, আর ডেটা যোগাযোগ পদ্ধতি হচ্ছে দূরবর্তী অঞ্চলে কোনো মাধ্যম দ্বারা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য বা ভাবের বিনিময় বা ডেটার যোগাযোগ, সেটাকে আমরা বলি যোগাযোগ পদ্ধতি। আর যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন পদ্ধতিকে আমরা বলি যোগাযোগ প্রযুক্তি। আশা করি আমরা বুঝতে পারলাম। আর যোগাযোগ প্রযুক্তির বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। একটা বৈশিষ্ট্য হচ্ছে ডেটাটি সঠিক স্থানে গেল কিনা, সঠিক স্থানে ডেটাটা। তারপর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ডেটাটা সঠিকভাবে গেল কিনা, সঠিক স্থানে গেল কিনা 1 নম্বর, আর সঠিকভাবে গেল কিনা সেটা হচ্ছে 2 নম্বর। তারপর হচ্ছে নির্দিষ্ট সময়ে ডেটাটা পৌঁছলো কিনা। এই 3টা জিনিস হচ্ছে যোগাযোগ প্রযুক্তির মূল প্রতিপাদ্য বিষয়, বৈশিষ্ট্য। আশা করি আমরা তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি বুঝতে পারলাম। আর এই তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তির দুটোর সমন্বয় হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির পরিপূর্ণ সংজ্ঞাটা কি হবে? পরিপূর্ণ সংজ্ঞা হলো তথ্যকে, অর্থাৎ যেটা গোছানোরূপ মানুষ বুঝতে পারে, তথ্যকে নিরাপদে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পাঠানোর প্রযুক্তিকে আমরা বলি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এটা হচ্ছে একেবারে সিম্পল সংজ্ঞা। অর্থাৎ তথ্যকে আমার নিরাপদে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পাঠাতে পারবে এবং তথ্যটি নির্ভরযোগ্য, সঠিক সময়ে যেতে হবে, সঠিক হতে হবে। সেটাই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আচ্ছা, এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আজকের দিনে আমি পুরো পৃথিবী ব্যবস্থাকে হাতের মুঠোয় আনতে সক্ষম হয়েছি। পুরো পৃথিবী ব্যবস্থা এখন আমার হাতের মুঠোয়। পুরো পৃথিবী ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? আমরা নিমিষে পৃথিবীর বিভিন্ন স্থানে অশরীরীয়ভাবে গমনাগমন করতে পারা, সেটাই হচ্ছে পুরো পৃথিবীকে হাতের মুঠোয় আনা। এই পৃথিবী ব্যবস্থা হাতের মুঠোয় আনার এই ধারণাটিকেই আমরা বলি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। তাহলে আমরা আলোচনা করব এখন গ্লোবাল ভিলেজ নিয়ে। তাহলে গ্লোবাল ভিলেজ নিয়ে আমরা এখন আলোচনা করছি। এই গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রদান করেন 1962 সনে মার্শাল ম্যাকলুহান, MARSHALLMC লুহান। তিনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি আমাদের বললেন যে একসময় পৃথিবী ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তথ্যকে এমনভাবে ব্যবহার করবে যাতে পুরো পৃথিবীর মানুষগুলো একটা কমিউনিটিতে পরিণত হয়। এই ধারণাটি প্রদান করেন মার্শাল ম্যাকলুহান। তাই আমরা মার্শাল ম্যাকলুহানকে বিশ্বগ্রামের জনক বলে থাকি। তার এই ধারণাটি প্রতিষ্ঠিত হয় 1969 সালে অরপানেট তথা ইন্টারনেটের পূর্ব প্রযুক্তি আবিষ্কারের পর। তার ধারণাটি আমরা বাস্তব রূপ দেখতে পাই। কিন্তু তিনি ধারণা দিয়েছিলেন 1962 সনে। তিনি 2টি বই রচনা করেন। একটি বইয়ের নাম দ্য গুটেনবার্গ মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান, আরেকটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এই 2টি বইতে তিনি ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে আমরা যে একই কমিউনিটিতে পরিণত হব সেটাই ধারণা প্রদান করেন। তাহলে একই কমিউনিটিতে পরিণত হওয়া বা ভিলেজ, গ্লোবাল ভিলেজ, সেই জিনিসগুলো কি, এখন আমরা সেটা নিয়ে একটু ধারণা অর্জন করব। তাহলে প্রথমে আসি ভিলেজ নিয়ে। ভিলেজ জিনিসটা কি? ভিলেজ একটা গ্রাম, যেখানে অনেক মানুষ থাকবে, যেখানে একটা নির্দিষ্ট পরিবেশ থাকবে, অন্যান্য প্রাণীকুল থাকবে, সব মিলিয়ে হলো একটা ভিলেজ।
এবং সেই ভিলেজের এই একটা ভিলেজের মানুষগুলো পারস্পরিক একটা সম্পর্ক থাকে এবং তারা সবাই প্রায় একই রকমের, এই জন্য আমরা সেটাকে একটা গোষ্ঠী বলি। এক গ্রামের মানুষ আবার আরেক গ্রামের মানুষের মধ্যে হুবহু মিল থাকে না, এক এক গ্রামের মানুষ এক এক রকম হয়। এটা হচ্ছে ক্ষুদ্রতর পরিসরে। এইভাবে গ্রাম বা শহর নিয়ে গড়ে ওঠে একটি জেলা, আর জেলাগুলো নিয়ে গড়ে ওঠে একটি দেশ, এবং এইভাবে করে পুরো পৃথিবী। তাহলে এই একটি ভিলেজের মানুষগুলোকে আমরা বলি একটা গোষ্ঠী। আর গ্লোবাল ভিলেজ কনসেপ্টটি হলো পৃথিবীর সকল দেশগুলোকে যদি আমি এক একটি মানুষ হিসেবে বিবেচনা করি, তাহলে পুরো পৃথিবীটা হবে একটা গ্রাম, এবং ওই গ্রামকে বলা হবে গ্লোবাল ভিলেজ। এবং সেটা তৈরি হবে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে। কি যোগাযোগ? ইলেকট্রনিক যোগাযোগ। যেমন ইলেকট্রনিক আমরা যোগাযোগের মধ্যে সবচেয়ে ইফেক্টিভ যোগাযোগ ধরতে পারি আমরা ইন্টারনেটকে। বর্তমান সময়ে ইন্টারনেটের প্রভাবে আমরা আজকে পুরো পৃথিবী ব্যবস্থাকে এক কেন্দ্রে আনতে সক্ষম হয়েছি এবং গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। তাহলে ভিলেজ বিষয়টা বুঝলাম, গ্লোবাল ভিলেজটা বুঝতে পারলাম। আজকের এই দিনে আমরা সকলেই প্রায় একই রকম। এটার মূলে হচ্ছে ইলেকট্রনিক যোগাযোগ। যেমন আমরা ইলেকট্রনিক যোগাযোগের মধ্যে বলতে পারি ফেসবুক, টুইটার, টেলিকমিউনিকেশন, রেডিও, টেলিভিশন, এইসব ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমরা প্রভাবিত হই। একসময় বাংলাদেশের মানুষ একরকম ছিল, বাংলাদেশের সংস্কৃতি, তারপর শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের গান এবং নৃত্য পদ্ধতি, এই সব কিছু এক ধরনের ছিল। কালচার অর্থাৎ টোটাল সংস্কৃতি বিষয়টা একরকম। আমাদের সংস্কৃতির সাথে আমেরিকার সংস্কৃতি মিলত না। আমেরিকায় ওরা গান গাইতো রক গান, আর আমরা এখানে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এগুলোকে পছন্দ করতাম। একটা সময়ের কথা বলছি। আবার এক সময় আমরা কলেজে স্কুলে যেতাম লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে। কিন্তু আজকের দিনে যদি আমাদের কেউ চট্টগ্রাম কলেজ, ঢাকা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যদি লুঙ্গি পরে যায়, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? তাহলে আমাদেরকে মনে হবে আমরা মনে হয় ভিন গ্রহ থেকে এসেছি। এই ধরনের একটা আশ্চর্যজনক যে বিষয় মনে হবে। এটার মূলে কি? আমরা পারস্পরিক মিথস্ক্রিয়ায় আমার মধ্যে একটা পরিবর্তন এসছে, এবং এই পরিবর্তনটা এসছে ইলেকট্রনিক যোগাযোগের ব্যবস্থার মাধ্যমে। আমি যখন টেলিভিশন দেখছি, টেলিভিশনে একজন নায়ক দেখতে পাচ্ছি, সে একটা সুন্দর চশমা পরেছে, এই চশমাটা আমার পছন্দ হয়েছে। আমি যখন বাজার থেকে আমি একটা চশমা কিনতে যাই, তখন ওই যে আমাকে প্রভাবিত করলো চশমাটি, সেটাই পাওয়া যায় কিনা আগে আমরা দেখি। এটাকে আমরা বলি পারস্পরিক মিথস্ক্রিয়া। এই পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে আমরা প্রভাবিত হতে হতে আমার অনেক সৌন্দর্যের বিষয়, আমার কিছু দিক অন্যেরা গ্রহণ করছে এবং অন্যের অনেক ভালো দিক আমি গ্রহণ করছি। এইভাবে পারস্পরিক ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে মিথস্ক্রিয়ায় আমরা সবাই ধীরে ধীরে সবাই একই রকম হয়ে পড়েছি, এবং একই রকম হয়ে পড়াটাই হচ্ছে আসলে বিশ্বগ্রাম। অর্থাৎ ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিশ্বের সকল মানুষ একই গোষ্ঠীতে পরিণত হওয়া। এই গেল টেলিভিশনের ব্যবস্থা। আবার বিশ্ববিদ্যালয়ে আমি বললাম কি, আমরা আগের মতো যেভাবে পাঞ্জাবি পায়জামা পরে, লুঙ্গি পরে বিশ্ববিদ্যালয়ে যেতাম, কলেজে যেতাম, স্কুলে যেতাম, এখন কিন্তু সেরকম যাচ্ছি না। সবাই শার্ট প্যান্ট পরছি। আমি যেরকম শার্ট প্যান্ট পরছি, আমেরিকায়ও সেরকম, আফ্রিকাতে সেরকম, নরওয়েতে সেরকম, জাপানে সেরকম, সুইডেনে সেরকম, যে কোনো পৃথিবীর যেখানে যায় আমরা সব মানুষগুলো প্রায় একই রকম। এই প্রায় একই রকম হওয়ার পিছনে মূলে হচ্ছে ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা। এবং আমরা কথা বলার আর বাচনভঙ্গি, বডি এক্সপ্রেশন প্রায় সবগুলোই এখন একই রকম। আমেরিকানরা যে স্টাইলে কথা বলে, আমরাও এখন সে স্টাইলে কথা বলতে চাই, এবং তারাও আমাদের অনেক কিছু অনুসরণ করছে। যেমন লন্ডনের অনেক জায়গায় আমাদের দেশের রিক্সা, সেখানে তারা একটা উপভোগ্য বিষয় হিসেবে ব্যবহার করছে, তারা আনন্দ করে সেগুলোতে যাতায়াত করে। এরকম পৃথিবীর অনেক দেশে, আমাদের দেশের গ্রামীণ চেক আমেরিকাতে জনপ্রিয়। তাহলে এগুলো সবগুলোই হচ্ছে গ্লোবাল ভিলেজের প্রভাব, এবং এগুলো সবই সম্ভব হয়েছে ইলেকট্রনিক যোগাযোগ তথা ইন্টারনেট এবং বিভিন্ন ধরনের কমিউনিকেশন, ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে। তাহলে আশা করি আমরা গ্লোবাল ভিলেজ বিষয়টা বুঝতে পেরেছি। অর্থাৎ
টোটাল আমরা বলতে পারি ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিশ্বের সকল মানুষ একই গোষ্ঠীতে পরিণত হওয়াটাকে আমরা বলি বিশ্বগ্রাম। এই ধারণাটি প্রদান করেন মার্শাল ম্যাকলুহান। আজকের দিনে আমরা ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ঘরে বসে আমরা বাজার করতে পারছি, পণ্য কেনা বেচা করতে পারি। আমার কোনো পুরনো পণ্য থাকলে সেটা আমি ইন্টারনেট ব্যবস্থায় বিক্রির ব্যবস্থা করতে পারছি এবং অন্যের কোনো পণ্য আমি কিনতে পারছি। আমি অনলাইন ই কমার্সের মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারছি। আমাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাচ্ছে, ব্যক্তির এফিসিয়েন্সি অর্থাৎ ব্যক্তিক কর্মদক্ষতা অনেক অনেক গুণ বেড়ে যাচ্ছে এবং অল্প শ্রমে আমরা অনেকগুলো কাজ করতে পারছি। এই সব কিছুর মূলে হচ্ছে যোগাযোগ। বিশ্বগ্রামের বা আইসিটির গুরুত্বপূর্ণ কিছু সুবিধা। প্রথমটি হলো সারা পৃথিবী মানুষের হাতের মুঠোয় এসেছে। মানুষের কাজের দক্ষতা ও গতি বৃদ্ধি পাচ্ছে, তথ্য পাওয়া সহজ হয়, সকল ব্যবস্থার খরচ কমে আসছে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হচ্ছে, ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটছে এবং লেনদেন সহজতর হচ্ছে, ঘরে বসেই উন্নত চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে, মনুষ্য শক্তির অপচয় রোধ হয় এবং মানব সম্পদ উন্নয়ন সহজ হয়। ই কমার্স ও ই বিজনেসের মাধ্যমে ব্যবসায় বাণিজ্যে লাভজনক প্রক্রিয়ার সৃষ্টি হয়। আজকের দিনে আমার চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হয়েছে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে, অর্থ ব্যবস্থার উন্নয়ন হয়েছে এবং নতুন নতুন ধারণার ফলে আমরা অনেকগুলো কাজকে একসাথে করতে পারছি। এই সব কিছুর মূলে হচ্ছে গ্লোবাল ভিলেজ তথা ইন্টারনেট তথা তথ্য প্রযুক্তির উন্নয়ন। এগুলো সবগুলো পারস্পরিক সম্পর্কিত। তথ্য প্রযুক্তি ছাড়া গ্লোবাল ভিলেজ আমরা কল্পনাই করতে পারি না। আর এই তথ্য প্রযুক্তির উন্নয়ন সম্ভব হয়েছে ইন্টারনেট। তাহলে ইন্টারনেট জিনিসটা কি? ইন্টারনেট হচ্ছে ইন্টারকানেক্টেড বা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, অর্থাৎ বিশ্বব্যাপী সব কম্পিউটারগুলো যখন আমি পারস্পরিক সংযুক্ত করতে পারি তখনই সেটাকে আমরা বলি ইন্টারনেট, যার মাধ্যমে আমরা দ্রুততার সাথে এক প্রান্তের তথ্য আরেক প্রান্তের মধ্যে পাঠাতে পারছি, পৃথিবীর এক প্রান্ত থেকে তথ্য আরেক প্রান্তে পাঠাতে পারছি। এই জন্য আমার স্যাটেলাইট ব্যবহার হচ্ছে, অনেকগুলো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহৃত হচ্ছে। আমরা দ্রুততার সাথে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য পাঠাতে পারছি এবং তথ্য পাঠানোর কারণে আমাদের মধ্যে অনেক পরিবর্তন এসছে। একসময় আফ্রিকার লোকরা বিভিন্ন পশুর রূপ ধারণ করে থাকতো, আর এখন তারা বলছে না এটা তো সুন্দর লাগে না, আমেরিকানদের কত সুন্দর লাগে, বাংলাদেশিদের কত সুন্দর লাগে, ভারতীয়দের কত সুন্দর লাগে, তাদের মতো করেই আমরা চলবো। আস্তে আস্তে এরকম মিথস্ক্রিয়ায় আমরা সবাই এখন একটি গ্রামের অধিবাসীতে পরিণত হয়েছি, যার এই ক্ষেত্রে প্রতিটা দেশকে একটি করে মানুষ বিবেচনা করা হবে এবং পুরো পৃথিবীটাকে একটা গ্রাম হিসাবে বিবেচনা করা হবে, আর সেই গ্রামটি হলো বিশ্বগ্রাম। আশা করি আমরা বুঝতে পারলাম। এই বিশ্বগ্রামের উন্নয়নের মূলে হচ্ছে ইন্টারনেট, আর ইন্টারনেটের পূর্ব নাম ছিল অর্পানেট, যেটা 1959 সালে ARPA অর্পা NET নেট। এটার পূর্ণরূপ হচ্ছে অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেট মানি নেটওয়ার্ক। এটা আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথম পর্যায়ে ব্যবহার করত, পরবর্তীতে পরিপূর্ণ রূপ লাভ করে ইন্টারনেট হিসেবে 1990 সালে। এটাকে অনেক ক্ষেত্রে আমরা 1992ও বিবেচনা করে থাকি এবং সেটার নাম দেওয়া হলো ইন্টারনেট। এবং এই ইন্টারনেটের ক্ষেত্রে আমরা যে নামটি উল্লেখ করতে হয় সেটা হচ্ছে WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এবং এই ধারণাটি প্রদান ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই প্রযুক্তিটি উদ্ভাবন করেন টিম বার্নার্স-লি, যা আমরা চতুর্থ অধ্যায়ে আলোচনা করব। এবং তার উদ্ভাবিত WWW এবং সেটার জন্য ভাষা HTML এগুলোর প্রভাবে আজকে আমরা গ্লোবাল ভিলেজের এই বিশাল একটি জগতে প্রবেশ করতে সক্ষম হয়েছি, যেখানে সব কিছু নিকটে, অতি নিকটে। আমি যদি এখন আমেরিকার কোনো দোকান থেকে কোনো একটা পণ্য কিনতে চাই, আমি অনলাইনে সেটা কিনতে পারছি। এই সব কিছুর মূলে হচ্ছে
www, এবং এটার মাধ্যমে আমি যেই উপযোগিতা পাচ্ছি সেটাই হচ্ছে বিশ্বগ্রাম, অর্থাৎ পৃথিবীর সব মানুষগুলো একই রকম হয়ে যাওয়া। আশা করি আমরা এই গ্লোবাল ভিলেজ বিষয়টা বুঝতে পারলাম। আর এই গ্লোবাল ভিলেজের আবশ্যকীয় উপাদান হচ্ছে 5টি, অর্থাৎ 5টি উপাদান থাকলেই আমি গ্লোবাল ভিলেজের সদস্য হতে পারবো, গ্লোবাল ভিলেজের সুবিধাটি পাবো। তাহলে এবার আমরা আলোচনা করছি গ্লোবাল ভিলেজের আবশ্যকীয় উপাদান। নাম্বার ওয়ান হলো হার্ডওয়্যার। নাম্বার 2 হলো সফটওয়্যার। নাম্বার 3 কানেক্টিভিটি। নাম্বার 4 ডেটা। নাম্বার 5 ক্যাপাবিলিটি বা সক্ষমতা। ডেটা, এটা হলো ডেটা, এটা হচ্ছে সংযুক্ততা। তাহলে আমরা বিশ্বগ্রামের আবশ্যকীয় উপাদান পাচ্ছি এই 5টা। প্রথমে আসি হার্ডওয়্যার নিয়ে। হার্ডওয়্যার হচ্ছে, আমরা সাধারণ কথায় হার্ডওয়্যার বলতে বুঝি কোনো যন্ত্র অংশ। একটা কম্পিউটারের যন্ত্র অংশকে আমরা বলি হার্ডওয়্যার। কম্পুট থেকে কম্পিউটার, কম্পুট মানে জনগণনা, যে যন্ত্র গণনার মাধ্যমে যুক্তি নির্ভর সমস্যার সমাধান দেয় তাকে আমরা বলি কম্পিউটার। এবং তার যে যন্ত্র অংশ যা আমি দেখতে পাই একটা নির্দিষ্ট স্থান দখল করে তাকে আমরা বলি হার্ডওয়্যার। আর তথ্য প্রযুক্তি তথা বিশ্বগ্রামের প্রথম উপাদান হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার ছাড়া বিশ্বগ্রাম, এখানকার কোনোটা ছাড়া আমি বিশ্বগ্রামের চিন্তা করতে পারি না। বিশ্বগ্রামের আবশ্যকীয় উপাদান এগুলো সবগুলোই লাগবে। তা হার্ডওয়্যারের মধ্যে আমরা এখানে কি পেতে পারি? কম্পিউটার, স্যাটেলাইট, রেডিও, টেলিভিশন, এগুলো সবগুলোকে আমরা বলি হার্ডওয়্যার। অর্থাৎ এগুলো ছাড়া আমি বিশ্বগ্রামের সদস্য হতে পারবো না। তারপর আসি সফটওয়্যার। সফটওয়্যারের মধ্যে কি আছে? সফটওয়্যার বলতে আমরা আগে কি বলি এটা একটু বুঝে নিই। সফটওয়্যার হচ্ছে অনেকগুলো যুক্তির সমন্বিত রূপ, যাকে আমরা প্রোগ্রাম আকারে চিনি। যে কোনো হার্ডওয়্যারকে পরিচালনার জন্য কতগুলো যুক্তি প্রদান করা হয়, ওই যুক্তিগুলোই হচ্ছে সফটওয়্যার। যেমন কমিউনিকেটিং সফটওয়্যার। আমার একটা মোবাইল আছে কিন্তু সেখানে কোনো অপারেটিং সিস্টেম যেমন অ্যান্ড্রয়েড নাই, কোনো কমিউনিকেটিং সফটওয়্যার নাই, তাহলে এটা চলবে না, এটা অকেজো। আমার ওই মোবাইলটি দ্বারা আমি কোনো উপযোগিতা পাবো না যদি সেখানে সফটওয়্যার না থাকে। একইভাবে আমার কম্পিউটার আছে কিন্তু আমার গুগল নাই, বা কোনো www দেখার মতো কোনো ওয়েব ব্রাউজার নাই, তাহলে সেটা হবে না। এগুলো সবগুলোকে আমরা বলি সফটওয়্যার। তাহলে কমিউনিকেটিং সফটওয়্যার, গুগল, ইয়াহু, স্কাইপি, যত ধরনের আমরা এই ধরনের তথ্য নির্ভর জিনিসগুলোকে পাবো সেগুলোকে আমরা বলি সফটওয়্যার। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অচল। সফটওয়্যার হচ্ছে সঞ্চালনের শক্তি, হার্ডওয়্যার হচ্ছে দেহ, এইভাবে করে আমরা বলতে পারি। এবার কানেক্টিভিটি হচ্ছে এইগুলোর সাথে সংযুক্ততা, অর্থাৎ আমাকে এগুলোর মাধ্যমে পুরো পৃথিবীর সকলের সাথে সংযুক্ততা থাকতে হবে। যেমন ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক বা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে সংযুক্ত অবস্থা, দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থাকে আমরা বলি নেটওয়ার্ক। আর সেটা যদি বিশ্বব্যাপী হয় তাহলে সেটা ইন্টারনেট। আমার যদি সংযুক্ততা না থাকে তাহলে আমি কোনোভাবেই বিশ্বগ্রামের সুফল অর্জন করতে পারবো না, সুফল পাবো না। তাহলে কানেক্টিভিটিকেই আমরা বলে থাকি বিশ্বগ্রামের মেরুদণ্ড, এটাই হচ্ছে ব্যাকবোন। তারপরে এই কানেক্টিভিটির পরে সেখানে কি যাচ্ছে? এটা কি আমি যাচ্ছি, না আমার ডেটাগুলো যাচ্ছে? আমার ভয়েস, আমার অডিও, ভিডিও, গ্রাফিক্স, ইমেজ, এগুলোই তো যায়। তাহলে এগুলো সবই কি? ডেটা। তাহলে ডেটা এখানে গুরুত্বপূর্ণ।
তাহলে আমি মোবাইলে কথা বললে আমার ভয়েসটা যাবে। ভয়েসটা কি? ভয়েসটা হচ্ছে ডেটা। আমি একটা ইমেল পাঠাচ্ছি, সেটা হচ্ছে ডেটা। আমি একটা ভিডিও পাঠাচ্ছি, সেটাও ডেটা। অর্থাৎ আমার বিকল্প হিসেবে যা আমি ব্যবহার করছি তার সবই হচ্ছে ডেটা। সর্বশ্রেষ্ঠটি হচ্ছে আমার সক্ষমতা। এই সব কিছু পরিচালনা করার মতো আমার সক্ষমতা থাকতে হবে। আমার একটা খুব দামি একটা আইফোন আছে, অনেক দামি, হ্যাঁ, কিন্তু আমি সেটা চালাতে জানি না, তাহলে সেটা হবে না। আমার চালানোর মতো ক্ষমতা থাকতে হবে, আমার ইন্টারনেট কিভাবে পরিচালনা করতে হয় সেটা জানতে হবে, আমার মোবাইল কিভাবে অপারেট করতে হয় সেগুলো জানতে হবে, আমার হার্ডওয়্যার সফটওয়্যার কিভাবে আমার ব্যবহার করতে হবে, এই সব কিছু আমার জানতে হবে। তাহলেই আমি বিশ্বগ্রামের সদস্য হতে পারবো। তাহলে এই পাঁচটিকে আমরা বলি বিশ্বগ্রামের আবশ্যকীয় উপাদান। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করেছি আইসিটি নিয়ে এবং বিশ্বগ্রাম নিয়ে। এই বিশ্বগ্রামের আবশ্যকীয় উপাদানগুলোর পাশাপাশি আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে আজকের এই সময়ে আমরা বিশ্বগ্রাম দ্বারা কিভাবে প্রভাবিত হচ্ছি। আমার চালচলন, আমার শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, আমার জীবিকা, আমার বাসস্থান, আমার সংস্কৃতি, আমার আর সংবাদ ব্যবস্থা, সব কিছুতে যে একটা পরিবর্তন এসেছে এই বিশ্বগ্রামের ফলে, আমি যে আধুনিক রূপ লাভ করেছি, এগুলোকে আমরা বলি বিশ্বগ্রামের প্রভাব বিস্তারকারী উপাদান। এখন আমরা দেখছি বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদানসমূহ বা বিশ্বগ্রামের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। প্রথমে হলো যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, সংবাদ, ব্যবসায় বাণিজ্য, বিনোদন ও সামাজিক যোগাযোগ, সর্বশেষ সাংস্কৃতিক বিনিময়। এ হচ্ছে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান বা প্রভাব বিস্তারকারী উপাদান। অর্থাৎ এইসব ক্ষেত্রে আমরা আমাদের বিশ্বগ্রামের প্রভাবে প্রভাবিত হয়েছি এবং এগুলোর পূর্ব প্রক্রিয়া বর্তমানে অনেক গতিশীল হয়েছে এবং কার্য ব্যবস্থায়ও ব্যাপক পরিবর্তন এসছে। এখন আমরা এগুলো সম্পর্কে একটু বিস্তারিত ধারণা অর্জন করব। প্রথমে আসি যোগাযোগ। বর্তমানে ইলেকট্রনিক যোগাযোগই হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা। ফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেইল, অডিও ভিডিও চ্যাটিং, এসএমএস, এমএমএস ইত্যাদি এর প্রকৃষ্ট উদাহরণ। এগুলোর মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব। যেমন প্রথমে আসি ইলেকট্রনিক মেইল বা ইমেইল। সাধারণত কম খরচে ইলেকট্রনিক উপায়ে চিঠি পাঠানোর ব্যবস্থাকে বলে ইমেইল বা ইলেকট্রনিক মেইল, যার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে অত্যন্ত কম খরচে ও কম সময়ে তথ্য প্রেরণ করা যায়। আমরা এখানে একটা ইমেল ব্যবস্থা দেখতে পাচ্ছি যেখানে ক্লাউড কম্পিউটিং প্রক্রিয়ায় আমরা তো জানি যে এখনকার সকল সার্ভার সিস্টেম ক্লাউড কেন্দ্রিক। তাই এখান থেকে প্রেরক একটা ইমেল পাঠালো একটা নির্দিষ্ট টার্মিনালে, যেখানে পাঠাতে হবে তার টার্মিনালে, সেখান থেকে নির্দিষ্ট ব্যক্তির কাছে সেটা চলে গেল। এটাই হলো ইমেল বা ইলেকট্রনিক মেইল সিস্টেম। এবার আমরা দেখছি টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং সহজ অর্থে টেলিফোনের মাধ্যমে সভা অনুষ্ঠান প্রক্রিয়াকে বলে। অর্থাৎ টেলিফোন প্রক্রিয়ায় এটা সম্পাদিত হয়। টেলিকনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন সভা, সেমিনার বা দলবদ্ধভাবে যোগাযোগ করা যায়। বিভিন্ন ধরনের কনফারেন্সিং ব্যবস্থা আছে, যেমন পাবলিক কনফারেন্স, ক্লোজড কনফারেন্স এবং রিড অনলি কনফারেন্স। পাবলিক কনফারেন্স সবার জন্য উন্মুক্ত থাকে, ক্লোজ কনফারেন্স সবার জন্য উন্মুক্ত নয়, আর রিড অনলি কনফারেন্স হচ্ছে শুধুমাত্র দেখা যাবে এই ধরনের প্রক্রিয়া। এবার দেখছি ভিডিও কনফারেন্সিং। এই ব্যবস্থায় মনিটর বা পর্দায় অংশগ্রহণকারীরা পরস্পরের সম্মুখীন হয়ে একে অন্যকে দেখে কথোপকথনে অংশগ্রহণ করে। এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক দেশ থেকে অন্য দেশে যে কোনো ব্যক্তি ইন্টারনেট সংযোগের মাধ্যমে ভিডিও কনফারেন্স করতে পারে। জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং এর মধ্যে রয়েছে স্কাইপ, ইয়াহু মেসেঞ্জার। তাহলে আমরা ভিডিও কনফারেন্সিং এবং টেলিকনফারেন্সিং এর মধ্যে পার্থক্য পেলাম। দুটোই টেলিফোনের মাধ্যমে পরিচালিত হয়।
টেলিকনফারেন্সিং এর ক্ষেত্রে এই ক্ষেত্রে ছবি দেখা যায় না, আর ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে ছবি সহ, অর্থাৎ যার সাথে আমরা যোগাযোগ করব, কনফারেন্স করব, তাকে সহ দেখা যাবে, সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। আমরা এটার উদাহরণ হিসেবে পেলাম ইয়াহু মেসেঞ্জার, স্কাইপে। এবার আমরা এটা একটা দেখতে পাচ্ছি পাশে ভিডিওতে, এইটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং এর জন্য মনিটরে যাদের সাথে কনফারেন্সিং করছে তাদের সাথে দেখা হচ্ছে, আর এরা সবাই দর্শনার্থী। তারা এদের সাথে এই ভিডিও সহ কথা বলছে, এটাই হলো ভিডিও কনফারেন্সিং। আর যদি দেখা না যেত, তখন সেটাকে আমরা বলতাম টেলিকনফারেন্সিং। এরপরে আমরা আসছি রিজার্ভেশন সিস্টেম। বর্তমান সময়ে আমরা ইন্টারনেটের মাধ্যমে রেলওয়ে, এয়ারলাইন্স, বাস, লঞ্চ, হোটেল, মোটেল ইত্যাদি সিট বুকিং করি। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী স্থান থেকে আসন সংরক্ষণ বা বুকিং দেওয়ার কৌশলকে বলে রিজার্ভেশন সিস্টেম। ফলে ঘরে বসে রেলওয়ে, এয়ারলাইন, বাস, লঞ্চ, হোটেল, মোটেল ইত্যাদি সিট বুকিং করা যায়। মনে করি আমি আম সিলেটের জাফলংয়ে যাব। এই ক্ষেত্রে আমার একটা হোটেল বুকিং করা দরকার। ইন্টারনেট ব্যবস্থায় আমরা সেই বুকিং কার্যক্রম সম্পাদন করতে পারি। যেমন আমি মনে করি চট্টগ্রাম থেকে ঢাকা যাব। এক্ষেত্রে আমার রেলের টিকিট বুকিং করে দেওয়া দরকার। সেটাও আমরা ইন্টারনেট ব্যবস্থায় করতে পারি। অর্থাৎ দূর নিয়ন্ত্রণের মাধ্যমে এটা করা। দূরবর্তী স্থান থেকে আসন সংরক্ষণ করা। আমরা এখানে এই ধরনের একটা সফটওয়্যার দেখতে পাচ্ছি বিমানের টিকেটের। এভাবে করে বিমান তার নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে সিট বুকিং দিয়ে থাকে। এরকম প্রত্যেকটা যেখানে সিট বুকিং এর ব্যবস্থা থাকে তাদের নিজস্ব সফটওয়্যার ব্যবস্থা থাকে, এটার মাধ্যমে সিট রিজার্ভেশনটা কনফার্ম করা হয়। এরপরে আমরা দেখছি রিজার্ভেশন সিস্টেমের পরে যাতায়াত ব্যবস্থা। বর্তমান সময়ে যাতায়াত ব্যবস্থা গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ, ইঞ্জিনের গতি, জ্বালানির হিসাব, ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ, আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি ক্ষেত্রে ব্লুটুথ, ওয়াইফাই, জিপিআরএস ডিভাইস ব্যবহার করে ডেটা সংগ্রহ করা যায়। বর্তমান সময়ে গাড়ি কোথায় যাচ্ছে, যদি গাড়ির ড্রাইভার ভুল বলে, সেই ক্ষেত্রে জিপিআরএস প্রক্রিয়ায় এই প্রকৃত অবস্থানটা জেনে নেওয়া সম্ভব হয়। এখানে আমরা জিপিআরএস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা টিসিপি আইপি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে জিপিআরএস ব্যবহার করে এই স্যাটেলাইট থেকে গাড়ির অবস্থান এবং যে কোনো আমার আর ইঞ্জিনের গতি, জ্বালানি হিসাব, ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ, পুলিশরা ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করা এবং আবহাওয়া সম্পর্কিত পূর্বাভাসও আমরা এই ইন্টারনেট ব্যবস্থায় জিপিআরএস সিস্টেম লোকেটরের মাধ্যমে পেতে পারি। হ্যাঁ, যেমন আমাদের দেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট এটি আবহাওয়া বার্তা প্রেরণ করতে পারে, আবার টেলিকনফারেন্সিং করতে পারে, আবার টিভি চ্যানেল সরবরাহ করতে পারে। এরপরে আমরা আরেকটা ভিডিওতে দেখতে পাচ্ছি একটা ট্রাক, সেটা কোথায় যাচ্ছে, কতটুকুতে যাচ্ছে সেটা জিপিএস এর মাধ্যমে সেটার গতিবিধি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। এখানে দেখা যাচ্ছে প্রথমে পিসি থেকে ট্র্যাকিং সার্ভারে গেল, সেখান থেকে টাওয়ারে গেল, টাওয়ার থেকে স্যাটেলাইটে গেল জিপিআরএস এর মাধ্যমে, আবার স্যাটেলাইট থেকে আবার টাওয়ারের মাধ্যমে সেটার গতিবিধিগুলো দেখা যাচ্ছে এবং সেখান থেকে ঘুরে ফিরে আবার পিসিতে এই ট্রাকটির অবস্থান নির্ণয় করা সম্ভব হচ্ছে। এটা হচ্ছে জিপিআরএস। এভাবে ব্লুটুথ এবং ওয়াইফাই এর মাধ্যমে পুরো দেশে শহরের মধ্যে পুলিশ ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করতে পারে। এরপর আমরা দেখছি কর্মসংস্থান। বর্তমান সময়ে আমরা একটা নতুন শব্দ শুনছি, সেটা হচ্ছে আউটসোর্সিং। এটি ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের একটি ক্ষেত্র। অর্থাৎ এখানে ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের বিশাল ক্ষেত্র সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের বায়ারগণ তাদের কাজগুলো সস্তায় অন্য দেশের কর্মীদের মাধ্যমে অনলাইনে করিয়ে নিচ্ছে। এই ধরনের কাজকে আমরা বলি আউটসোর্সিং। আর যারা এই স্বাধীন পেশা বা বৃত্তি করে থাকে তাদেরকে আমরা ফ্রিল্যান্সার বলে থাকি। গ্লোবাল আউটসোর্সিং মার্কেট প্লেসগুলোর মধ্যে এখানে দেখা যাচ্ছে ফ্রিল্যান্সার, ওডেক্স, আপওয়ার্ক, গুরু ইত্যাদি। তা আমরা আউটসোর্সিং দ্বারা কি কি করতে পারি? আমরা আউটসোর্সিং দ্বারা মেডিকেল রিলেশন এই ধরনের কোনো সার্ভিস প্রদান করতে পারি, সোশ্যাল মিডিয়া, অ্যাডভার্টাইজিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন অনুষ্ঠানের, তারপরে কনসেপ্ট ডেভেলপমেন্ট, কন্টেন্ট ডেভেলপমেন্ট, এরপরে
ট্যালেন্ট, স্ট্র্যাটেজি, ইন্টারেক্টিভ ডিজাইন, এই ধরনের অনেক অনেক ক্ষেত্র আউটসোর্সিং এর মধ্যে আছে, যে যার আর কাজের ক্ষেত্র বুঝে তা করতে পারে। আচ্ছা, এখানে আমরা কিছু আউটসোর্সিং মার্কেট প্লেসের লগো দেখতে পাচ্ছি, যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবারার, অ্যামাজন অ্যাসোসিয়েটস, গুগল অ্যাডসেন্স, এই ধরনের আরো বেশ কিছু এরকম আছে। আমরা প্রধানত যেগুলো বেশি ব্যবহৃত হয় তার চিত্র দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কাজ নিয়ে কাজ করে তাদেরকে প্রদান করতে পারি এবং অনলাইনে পেমেন্ট নিতে পারি। এই ধরনের কর্মক্ষমকে আমরা বলি আউটসোর্সিং, অর্থাৎ নতুন কর্মক্ষেত্র তৈরি হয়েছে এই বিশ্বগ্রামের মাধ্যমে, বিশ্বগ্রামের প্রভাবে। এরপর আমরা দেখছি শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন আসলো। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার শিক্ষাকে সবার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। ইচ্ছে করলে যে কেউ বাংলাদেশে বসে অনলাইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা, পরীক্ষা দেয়া কিংবা শিক্ষামূলক বিভিন্ন ওয়েবসাইট হতে শিক্ষা গ্রহণ করতে পারে। যেমন একটি হচ্ছে ই লার্নিং। অনলাইন বা ই লার্নিং পদ্ধতিতে শিক্ষার্থীরা এখন ক্লাসে উপস্থিত না থেকেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করতে পারছে। বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমেও শিক্ষার বিভিন্ন তথ্য সম্প্রচারিত হচ্ছে। এখানে দেখা যাচ্ছে দুজন তাদের শিক্ষা সম্বন্ধীয় যা যা প্রয়োজন, যা তাদের ধারণায় আসলো তা কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে নিচ্ছে এই দুজন শিক্ষার্থী। একইভাবে তারা বিভিন্নভাবে কম্পিউটার, ল্যাপটপ, পিডিএ, ট্যাব, সিডি ইত্যাদির মাধ্যমে তারা শিক্ষা অর্জন করতে পারছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আধুনিক এই ইন্টারনেট ব্যবস্থায় এই শিক্ষা, পড়াশোনা এবং পরীক্ষা দেয়া সবই এখন সহজসাধ্য হয়েছে। অনলাইনে পরীক্ষা দেওয়া যায়, লেখাপড়া করা যায়, ডিগ্রি পরীক্ষা দিয়ে ডিগ্রি অর্জন করা যায়, এসব কিছু। তাহলে আমরা এখানে শিখতে পারলাম ই-লার্নিং। ই-লার্নিং হচ্ছে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত না থেকে অনলাইনের মাধ্যমে শিক্ষা অর্জন করা, এটাকে আমরা বলি ই-লার্নিং। আচ্ছা, এবার আমরা দেখছি চিকিৎসা ব্যবস্থা। আজ ঘরে বসে তথ্য প্রযুক্তির কল্যাণে চিকিৎসা সেবা পাওয়া সম্ভব হচ্ছে। বর্তমানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ডাক্তার একই সময়ে এক দেশে বসে অন্য দেশের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে পারেন। বর্তমানে আমাদের দেশের বিভিন্ন মোবাইল ফোন অপারেটররা টেলিমেডিসিন সার্ভিস দিচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি টেলিফোনের মাধ্যমে চিকিৎসা সেবাকেই বলে টেলিমেডিসিন। বিভিন্ন রোগের লক্ষণ, সংক্রমণ ও সচেতনতা বৃদ্ধিতে তৈরি করা হচ্ছে অ্যানিমেশন বা ভিডিও ক্লিপ। ফলে মানুষের অর্থ সময়ের অপচয় রোধ হয়েছে এবং রোগ নিরাময়ও সহজ হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে একজন ডাক্তার রুগীকে দেখে দেখে প্রশ্ন করে তাকে পথ্য দিচ্ছে এবং চিকিৎসা সেবা প্রদান করছে, এবং এটা পুরো কার্যক্রমটি হচ্ছে ইন্টারনেট ব্যবস্থায়। এটা হচ্ছে ডক্টর, এটা হচ্ছে পেশেন্ট এন্ড অপারেটর। অপারেটর অপারেট করছেন এবং পেশেন্ট পাশে বসে আছে। পেশেন্ট যা বলছে অপারেটরের মাধ্যমে সেটা ডাক্তারের কাছে যাচ্ছে, বা পেশেন্ট সরাসরিও সেটাতে অংশগ্রহণ করতে পারে। ডাক্তারের সাথে সরাসরি ইন্টারনেট ব্যবস্থায় অংশগ্রহণ করে তার রোগের বিভিন্ন বর্ণনা প্রদানের মাধ্যমে তার করণীয় আহ, পরামর্শ নিতে পারছে। তাহলে আমরা আবার এদিকে একপাশ দেখা যাচ্ছে মোবাইলের মাধ্যমে সরাসরি স্কাইপিতে কোনো একজন ডাক্তারের সাথে এম, একজন রোগী তার রোগের ক্ষেত্রে করণীয় জেনে নিতে পারছে। এগুলো সবগুলোকে আমরা বলি টেলিমেডিসিন। এমনকি একজন সার্জন সে অপারেশন থিয়েটারে অপারেশন করার মুহূর্তে এই ধরনের টেলিকনফারেন্সিং এর মাধ্যমে বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তার করণীয় জেনে নিতে পারে। অর্থাৎ আমরা বিশ্বগ্রামের প্রভাবে চিকিৎসা ব্যবস্থায়ও আমূল পরিবর্তন দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে গবেষণা। ইন্টারনেটের মাধ্যমে একজন গবেষক গুগলের সহায়তায় গবেষণার বিভিন্ন ধরনের তথ্য অধ্যয়ন করতে পারছে। আবার গবেষক চাইলেই তার গবেষণার জার্নাল খুব সহজে অনলাইনে প্রকাশ করতে পারে। যেমন এখানে দেখা যাচ্ছে একজন গবেষক কম্পিউটারে ইন্টারনেটে গুগল থেকে সার্চ করে বিভিন্ন তার গবেষণালব্ধ বিষয় এটি সম্পর্কে জানছে, এবং জেনে সে নিজেও আরো কিছু গবেষণা কার্যক্রম প্রভূত উন্নয়ন সাধন করে সেটিকে আবার আপলোড দিতে পারছে। অর্থাৎ গবেষণা ক্ষেত্রে ইন্টারনেট ব্যবস্থা তথা বিশ্বগ্রাম
যথেষ্ট পরিবর্তন বা উন্নয়ন সাধন করেছে। এরপরে আমরা দেখছি অফিস। গ্লোবাল ভিলেজের অন্তর্ভুক্তির ফলে কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন দায়িত্ব অর্পণ এবং তা পর্যবেক্ষণ ও পর্যালোচনা এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যায়, এক কেন্দ্র থেকে। এরূপ অফিসের সার্বিক কাজকর্মের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ তথা বাস্তবায়ন কার্যক্রম দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে। এই ধরনের প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে বলে অফিস অটোমেশন বা অটোমেশন। অর্থাৎ অফিসের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করাই হচ্ছে অফিস অটোমেশন। আমরা এখানে দেখতে পাচ্ছি অফিসের সকল কাজকর্মগুলো কম্পিউটারের মাধ্যমে সম্পাদিত হচ্ছে এবং প্রত্যেকে কম্পিউটারের মাধ্যমে কার্যক্রম সম্পাদন করছে। প্রত্যেকে যে যার অবস্থানে থেকে সকল ধরনের উপযোগিতা পাচ্ছে। কারো প্রিন্ট করার প্রয়োজন হলে তার যে নিজস্ব অবস্থানে থেকে প্রিন্ট নিতে পারছে এবং সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম এক জায়গায় এক কেন্দ্র থেকে সম্পাদন সম্ভব হচ্ছে। এখন আমরা দেখছি বাসস্থান। আধুনিক ইন্টারনেট যুগে মানুষ এক দেশে বসেই অন্য দেশে ভার্চুয়াল বিচরণ বা বসবাস করতে পারছেন। সকলে হয়ে উঠছেন ইন্টারনেট অধিবাসী বা নেটিজেন। অর্থাৎ আমরা এক জায়গায় থাকলেও আমরা ইন্টারনেট ব্যবস্থায় পৃথিবীর সব দেশে বিচরণ করতে পারি। এটাই হলো নেটিজেন। এছাড়া মানুষ এখন আধুনিক বাসস্থান বা স্মার্ট হোম গড়ে তুলেছে। স্মার্ট হোম জিনিসটা হচ্ছে, স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে একটি বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদিকে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ এটি একটি হোম অটোমেশন সিস্টেম বা ডিজিটাল হোম। এতে মানুষের জীবনযাত্রার মান আরো সহজ হয়েছে। আমরা এখানে একটা বাড়িতে দেখতে পাচ্ছি তার প্রয়োজনীয় সবকিছুকে এই ওয়াইফাই অর্থাৎ ইন্টারনেটের প্রযুক্তিতে সবগুলোকে সে বাসা থেকে নিয়ন্ত্রণ করতে পারছে। যদি কোনো কারণে এখানকার কোনো এখানে চোর ঢুকে সেই ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা সেটিও মোবাইল দ্বারা নিয়ন্ত্রিত হয়। মোবাইল দিয়ে দেখা যাচ্ছে ঘরের কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা। সাথে সাথে ঘর থেকে এই সবকিছুকে নিয়ন্ত্রণ সম্ভব হয়। এক্ষেত্রে বাসার প্রত্যেকটা জিনিস ইন্টারনেটের সাথে সম্পর্কযুক্ত থাকে। মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এই সবকিছুকে এক কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। এটিকে আমরা বলি হোম অটোমেশন সিস্টেম বা ডিজিটাল হোম অর্থাৎ স্মার্ট হোম। অর্থাৎ স্মার্ট হোম বলতে আমরা রিমোট কন্ট্রোলিং সিস্টেমে বাসার সকল কিছুকে নিয়ন্ত্রণ করতে পারা। এটিকে আমরা বলি স্মার্ট হোম বা হোম অটোমেশন সিস্টেম। আমরা এখানে খুব সুন্দরভাবে একটি বাসার সবকিছুকে মোবাইল, ল্যাপটপ বা ট্যাব ইত্যাদির মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থা দেখতে পাচ্ছি। সংবাদ। আজকের দিনে আমরা সংবাদের ব্যাপক উন্নয়ন দেখতে পাচ্ছি ইন্টারনেট ব্যবস্থায়। রেডিও, টেলিভিশন, খবরের কাগজ ইত্যাদিতে বলা হয় গণমাধ্যম বা সংবাদ মাধ্যম। বর্তমানে আইসিটির ব্যবহার করে অর্থাৎ বিশ্বগ্রামের প্রভাবে সংবাদপত্রের কথা ব্যবহার ছাড়া সংবাদপত্রের কথা চিন্তাই করা যায় না। আজ আমাদের দেশের সকল পত্রিকায় প্রকাশনা ও ছাপার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করছে এবং অধিকাংশ পত্রিকা অনলাইন সংস্করণে ছাপা হচ্ছে। যা আমরা ঘরে বসেই ইন্টারনেট সংযোগের মাধ্যমে কম্পিউটারে দেখতে পারছি। পৃথিবীর যেকোনো জায়গায় ঘটে যাওয়া কোনো ঘটনার ভিডিও চিত্র সাথে সাথে ইন্টারনেটের মাধ্যমে পাঠানো যায়। এমনকি স্যাটেলাইট চ্যানেল বা অনলাইন টিভিতে সরাসরি সম্প্রচার করা যায়। যেকোনো খবর আপডেট প্রতিনিয়ত ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। সংবাদের সহজ প্রাপ্যতার ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আমরা 3G র পাশাপাশি 4G ও ব্যবহার করছি। 3G ব্যবহার করে মোবাইলেও আমরা বিভিন্ন চ্যানেলের সংবাদ দেখতে পাই। টেলিভিশনের মাধ্যমে আমরা টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং দেখতে পাচ্ছি। এখানে কিছু জনপ্রিয় নিউজ চ্যানেলগুলোর লোগো দেখা যাচ্ছে, যা 24 ঘন্টা সংবাদ সরবরাহ করে থাকে। অর্থাৎ সংবাদ ব্যবস্থা এখন আমাদের হাতের মুঠোয়। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্যবসায় বাণিজ্য। তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া আজকাল ব্যাংক, বীমা, ক্রেডিট কোম্পানি, পরিবহন ও উন্নত বিশ্বের সকল কেনাকাটা সহ অনেক কর্মকাণ্ডই অচল। অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া আমরা বর্তমান আধুনিক ব্যবসায় বাণিজ্য সম্পাদন সম্ভব হবে না। সকল কর্মকাণ্ড এখন অনলাইন ভিত্তিক ইলেকট্রনিক উপায়ে বাণিজ্যের অপর নাম হচ্ছে ই-কমার্স। আমরা জানি ই-কমার্স হলো ইলেকট্রনিক উপায়ে বাণিজ্য। অর্থাৎ সাধারণত
ইন্টারনেটের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে পণ্য আদান প্রদানের পদ্ধতিকে অর্থাৎ বেচা কেনার পদ্ধতিকে আমরা বলি ই কমার্স। ই কমার্সের মাধ্যমে পণ্য বাজারজাতকরণ, ক্রয় বিক্রয়, সেবা সহায়তা ইত্যাদি ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা এবং বিভিন্ন পণ্যের মধ্যে সংযোগ সাধিত হয়, যার ফলে ক্রেতারা ঘরে বসেই দ্রব্য সামগ্রী কিনতে পারে। এতে সময় ও শ্রম এবং অর্থের সাশ্রয় হয়। তাছাড়া ই কমার্সের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন, বিভিন্ন ডেটা আদান প্রদান এবং নিরাপদ তহবিল স্থানান্তর সম্ভব হয়। এছাড়াও নতুন পুরনো গৃহ সামগ্রী ক্রয় বিক্রয়েও ই কমার্স ব্যবহৃত হচ্ছে, যেমন আমাদের দেশে বিক্রয়.com, ওএলএক্স ইত্যাদি। এগুলো এগুলো সবগুলো হচ্ছে পুরনো পণ্য ক্রয় বিক্রয়ের প্রতিষ্ঠান। এখানে আমরা দেখতে পাচ্ছি শপিং অনলাইন একটা ট্যাবের মাধ্যমে, অর্থাৎ এটাতে বোঝা যাচ্ছে কম্পিউটারের মাধ্যমে সব ধরনের কার্যক্রম সম্পাদন করা যাচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি বিনোদন ও সামাজিক যোগাযোগ। বিনোদন এর ক্ষেত্র যেমন বই পড়া, গান শোনা, সিনেমা দেখা, ভিডিও গেম খেলা ইত্যাদি সব ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যাপক ব্যবহার হচ্ছে। অনলাইনের মাধ্যমে বিভিন্ন খেলাধুলার তাৎক্ষণিক আপডেট পাওয়ার সুযোগ রয়েছে। ইন্টারনেট এখন সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম। ইন্টারনেটের কল্যাণে মানুষ এখন ফেসবুক বা টুইটারের দ্বারা বিশাল সামাজিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। বাস্তব জীবনে কারো কোনো বন্ধু না থাকলেও এর মাধ্যমে একজন ব্যক্তির অনেক বন্ধু থাকতে পারে, যা সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করেছে। তা আমরা এখানে বিনোদন ও সামাজিক ক্ষেত্রগুলো দেখতে পাচ্ছি ইউটিউব এবং বিভিন্ন ফেসবুক, টুইটার, স্কাইপি, এই ধরনের অনেক 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 ক্ষেত্র দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা দ্বারা বোঝানো হলো আমরা বিনোদনের সকল ক্ষেত্রগুলো ইন্টারনেট মাধ্যমে পেতে পারি। সর্বশ্রেষ্ঠ হচ্ছে সাংস্কৃতিক বিনিময়। ইন্টারনেটের কল্যাণে এক দেশের সংস্কৃতি অন্য দেশের নাগরিকরা অবলোকন করছে। পুরনো সংস্কৃতির পরিবর্তে নতুন নতুন সংস্কৃতি মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে। এটাকে বলে সংস্কৃতির বিশ্বায়ন। এটা পারস্পরিক মিথস্ক্রিয়ায় এটা হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব, ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহার করে মানুষ সহজেই সংস্কৃতির বিনিময় করছে। এখানে আমরা বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম দেখতে পাচ্ছি। এগুলো দ্বারা আমাদের একটি বিশেষ সাংস্কৃতিক বলয় সৃষ্টি হয়, আবয়ব সৃষ্টি হয়, যেখানে আমরা সংস্কৃতির বিনিময় করতে পারি। এক দেশের সংস্কৃতি অন্য দেশের মধ্যে মিশে যাচ্ছে, যেটাকে আমরা বলি সংস্কৃতির বিশ্বায়ন। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম বিশ্বগ্রামের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো। আশা করি তোমরা প্রভাব বিস্তারকারী উপাদান বুঝতে পারবে। তাহলে আজকে আমরা আলোচনা করেছি বিশ্বগ্রাম, বিশ্বগ্রামের ধারণা, বিশ্বগ্রামের আবশ্যকীয় উপাদান এবং প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। এই তিনটি গুরুত্বপূর্ণ অংশ আজকে আমরা আলোচনা করেছি। আগামী ক্লাসগুলোতে আমরা প্রথম অধ্যায়ের বাকি অংশগুলো আলোচনা করব। তোমাদের এইগুলোর ধারণা যদি পরিষ্কার না হয়, বোঝার যদি আরও কিছু সমস্যা থাকে, তাহলে তোমরা যোগাযোগের মাধ্যমে, টেলিফোনে বা কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং সমস্যাগুলোর সমাধান নিতে পারো। এবং এগুলো বারংবার তোমরা প্র্যাকটিস করলে, পড়লে তোমাদের ধারণা আরও পরিষ্কার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে, তোমরা যদি বুঝতে পারো, এটা যদি ফলপ্রসূ মনে হয়, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের মধ্যে যাদের এগুলো বুঝতে অসুবিধা হয় তাদেরকে শেয়ারের মাধ্যমে জানাবে। ধন্যবাদ সবাইকে।